প্রিয় দর্শক, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনারা জানেন যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় গত পরশুদিন অর্থাৎ 22 ডিসেম্বর একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই ঘটনায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু যেটি জানিয়েছেন যে তাকে আসলে জামায়াত শিবিরের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তো এই ঘটনা অনুসন্ধানে কিন্তু আমরা গতকাল সকাল থেকেই তার যেই নিজ এলাকা অর্থাৎ চৌদ্দগ্রাম উপজেলার পাতরডা এলাকায় কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি। তো ঘুরে যেই বিষয়টি জেনেছি, আমরা আসলে এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে জামাত, তাদের সঙ্গে কথা বলেছি, এবং যারা মূল অভিযুক্ত তাদের সঙ্গেও কিন্তু আসলে কথা বলেছি। তো ঘটনার যে মূল নায়ক অর্থাৎ আবুল হোসেন, তিনি একজন জামাতের সক্রিয় কর্মী। তার নেতৃত্বে কিন্তু ঘটনাটি ঘটেছে। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তাকে না পেয়ে তার স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সূত্রপাত হয়েছে একটি স্কুল কমিটির ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের 2012 সালের দিকে একটি ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আব্দুল হাই কানু তিনি অবৈধভাবে প্রভাব বিস্তার করেছেন এবং তাদেরকে লাঞ্ছিত করেছিলেন। সেই সময় যেহেতু সে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন, সে বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তার করতেন, তার ছেলেসহ অবৈধ প্রভাব বিস্তার করছেন, এমনটি কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে কিংবা যারা অভিযুক্ত রয়েছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তা আমরা সকাল থেকেই ওইসব এলাকায় যারা একেবারেই সাধারণ মানুষ রয়েছেন তাদের মতামত নিয়েছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আব্দুল হাই কানু একজন বীর মুক্তিযোদ্ধা, আসলে তিনি সবসময় একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, যেই কারণে তার দলের লোকজনেই কিন্তু তাকে গত 8 থেকে 10 বছর যাবৎ বিভিন্নভাবে লাঞ্ছিত করে আসছে। অর্থাৎ সাবেক রেলপথ মন্ত্রী চৌদ্দগ্রাম এলাকার, যিনি কুমিল্লা 11 আসন থেকে আওয়ামী লীগের এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তার কথার বাইরে গিয়ে একবার যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তিনি স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন, সেই রোষানলের কারণে কিন্তু তাকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমরা খবর নিয়ে যেটি জেনেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন কিংবা তার পরিবার, সাধারণ মানুষ, সবার কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, এ পর্যন্ত হত্যা মামলা সহ কিন্তু আব্দুল হাই কানুর বিরুদ্ধে 9টি মামলা রয়েছে। অর্থাৎ এই মামলাগুলিকে যারা জামায়াতপন্থী রয়েছেন তারা বলতে চাচ্ছেন যে সে একজন ভয়ঙ্কর খুনি ছিলেন এবং সে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিলেন, যার কারণে তাকে সাধারণ মানুষ ক্ষোভের বহির্ভূত হয়েই কিন্তু যে গত 22 ডিসেম্বরের যে ঘটনাটি ঘটিয়েছিলেন। তো আমরা সরেজমিন যেটি পেয়েছি, যারা আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত, বিশেষ করে আবুল হাশেমের পরিবার, তারা কিন্তু আসলে জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত। তো এই বিষয়ে আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আমরা আগেই বলেছি আপনাদেরকে যে একটি ম্যানেজিং কমিটির নির্বাচনে আবুল হাশেমের বড় ভাই, তৎকালীন একজন পুলিশ কর্মকর্তা, তাকে লাঞ্ছিত করেছিল আব্দুল হাই কানু বীর মুক্তিযোদ্ধা। সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু প্রতিশোধ নিতেই কিন্তু এই যে 22 ডিসেম্বরের ঘটনার সূত্রপাত। তো তারা যেটি বলছেন যে এই আব্দুল হাই কানু সে একজন এলাকায় ত্রাসের রাজত্ব এক সময় কায়েম করেছিলেন, যারা বিশেষ করে জামাত শিবির কিংবা অন্যান্য দলের মতাদর্শী ছিলেন তাদের উপর বেশ নির্যাতন চালিয়েছেন। কিন্তু আসলে আমরা পরিবার এবং সরেজমিনে গিয়ে যেটি দেখেছি বা সাধারণ মানুষ যেটি বলতে চাচ্ছেন যে আব্দুল হাই কানু গত 8 থেকে 10 বছর যাবৎ তার দলের নেতা দ্বারাই সে বেশি নির্যাতিত। অর্থাৎ গত 8 থেকে 10 বছর কিন্তু সে এলাকায় থাকতে পারেনি। অর্থাৎ গত 1 বছর যাবৎ এলাকায় আছেন, তাও অনেকটা আত্মগোপনের মতো। অর্থাৎ পরিবারের সঙ্গে আমরা কথা বলে জেনেছি আব্দুল হাই কানুর যে স্ত্রী রয়েছেন রেহানা বেগম, তাকে আমরা বাড়িতে পেয়েছি। তার সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, তিনি গত 1 বছর যাবৎ বাড়িতেই আছেন, অবস্থান করছেন এবং তিনি ঘর থেকে বের হন না। অনেক বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই বেরোন না। তো এমন অবস্থায় কিন্তু গত 22 ডিসেম্বর তিনি ওপেন হার্ট সার্জারি করা, যেহেতু তার ওষুধের প্রয়োজন পড়েছে এবং তার প্রেশারের সমস্যা ছিল, সেগুলো দেখতেই কিন্তু আব্দুল হাই কানু
তিনি বাজারের দিকে যাচ্ছিলেন, এমন সময়ে কিন্তু যারা হামলাকারী অর্থাৎ আবুল হোসেন ঘংরা, তারা কিন্তু ওইখানে পেয়েই তাকে মানে ধরে নাজেহাল করেন, তার গলায় জোরপূর্বক জুতার মালা পরিয়ে দেওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয় যাতে ওই দিনের মধ্যে যাতে এলাকা ছাড়া হয় এবং আর কোনো দিন যাতে এই এলাকায় না আসেন। এমন একটি ভিডিও কিন্তু 1 মিনিট 42 সেকেন্ডের এমন একটি ভিডিও কিন্তু 22 ডিসেম্বর রাত থেকেই ভাইরাল হয়ে পড়েছে। এই ভাইরাল হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সচেতন মহল রয়েছেন সকলের মাঝেই কিন্তু একটি নিন্দার ঝড় বইছে। এই জন্যই আসলে বিশেষ করে যেহেতু বিজয়ের মাস চলছে, সেই বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে এইভাবে লাঞ্ছিত করার বিষয়টি কিন্তু আসলে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছেন না। ফলে কিন্তু যেহেতু আরও একটি নাম এসেছে, যে আপনারা জানেন যে জামাতের লোকজন এই আব্দুল হাই কানুর উপরে হামলা করেছে বলে আব্দুল হাই কানুর তার নিজের দাবি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে তিনি বাইরে থেকে বাজারে যাচ্ছিলেন, এমন সময় কিন্তু তার উপরে তারা এই আক্রমণটি চালায় এবং তাকে মারধর করা হয়, তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। তার যে অভিযোগটি সেটি হলো সে বহু রক্তের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে তিনি দেশ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীন দেশে এসে তাকে এভাবে এই বয়সে লাঞ্ছিত হতে হবে, এই বিষয়টি কিন্তু তিনি কোনোভাবেই মানতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তার যে পরিবার, বিশেষ করে তার স্ত্রী রয়েছেন রেহানা বেগম, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আব্দুল হাই কানু কিন্তু 22 ডিসেম্বর বিকেল থেকেই কিন্তু তার এলাকা ছাড়া, অর্থাৎ তিনি রাগে ক্ষোভে সে কিন্তু এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। যদিও আমরা এক্স্যাক্টলি এই বিষয়টা তার পরিবারের থেকেও বলা হচ্ছে না যে কোন জায়গায়, তবে এতটুকু বলেছে যে তিনি ফেনী রয়েছেন, তার মেয়ের বাসায় অবস্থান করছেন। তো সেই সুবাদেই আমরা তার পরিবারের প্রথম যে বক্তব্যটি আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন যে তার স্বামী যখন এলাকা ছেড়ে যাচ্ছেন, বিদায় নিয়েছেন, তখন কিন্তু তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে গেছেন। অর্থাৎ তিনি বলে গেছেন যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তিনি আসলে এইভাবে বেঁচে থাকতে চাচ্ছেন না, এমন ধরনেরই কিন্তু আক্ষেপ। এবং তার স্ত্রীরও যে দাবিটি যে যদি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে একবারেও মেরে ফেলা হতো, তাহলে হয়তো সেই শোক সইবার মতো তাদের ক্ষমতা থাকতো, হয়তো 2-4 দিন কান্নাকাটি করতো, তারপর একটা পর্যায়ে কিন্তু তারা সেগুলো ভুলে যেতেন। কিন্তু যেভাবে আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করা হলো, সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যেভাবে দেখলেন বিষয়টি, সেভাবে তার এখন বেঁচে থাকাটাই যেন বড় একটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন এই শোককে বুকে চেপে রেখেই কিন্তু তাকে বাঁচতে হবে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু একটি চাপা উত্তেজনা, আতঙ্ক সব কিছুই আমরা আসলে দেখতে পেয়েছি। আমরা আসলে যার সঙ্গেই কথা বলতে চেয়েছি বা যার সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি, সবার মাঝেই যেন কেমন একটি আতঙ্ক কাজ করছে। সেই আতঙ্কটি যাতে কাটিয়ে উঠতে পারে সেই কারণে কিন্তু বিশেষ করে সচেতন মহল সহ যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত, যে দলেরই হোক, তাদেরকে যেন দ্রুত ধরে শাস্তির আওতায় আনা হয়। তা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বিশেষ করে জামাত নেতাদের সঙ্গে, যারা জেলায় রয়েছেন, উপজেলায় রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারাও বিষয়টি আসলে নিন্দার চোখে দেখছেন। প্রথমে যদিও তারা বলেছিলেন যে তাদের এই যে যিনি এই অভিযুক্ত আবুল হাশেম তাদের দলের লোক না, কিন্তু রাত্রিবেলায় কিন্তু কুমিল্লা দক্ষিণ জেলা আমির এবং সাধারণ সম্পাদক এবং 14 গ্রাম উপজেলা আমির এবং সাধারণ সম্পাদকের একটি যৌথ বিবৃতি আমাদেরকে দিয়েছেন। সেখানে তারা যেই বিষয়টি জানিয়েছেন যে যে অভিযুক্ত আবুল হাশেম, তিনি কিন্তু আসলে জামাতের রাজনীতির সঙ্গেই জড়িত, তবে তিনি কোনো পদধারী নন। তাদেরকে এই ঘটনার কারণে কিন্তু বহিষ্কার করেছেন বলে তারা জানিয়েছেন, দুজনকে বহিষ্কার করেছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে
এখানে রাজনৈতিক বিষয়টি বড় বিবেচ্য বিষয়, যেটি সাধারণ মানুষ বলছেন যে সে একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন বয়স্ক মানুষ, তাকে এইভাবে লাঞ্ছিত করার বিষয়টি কিন্তু আসলে তারা সহজভাবে মেনে নিতে পারছেন না। তো সেই বিষয়ে আসলে আমরা কথা বলেছিলাম প্রশাসনের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন, ঘটনার পর থেকেই কিন্তু তারা আব্দুল হাই কানুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং আব্দুল হাই কানু তিনি আসলে অনেকটা রাগে ক্ষোভেই কিন্তু অভিযোগ দিতে এখন পর্যন্ত আসেনি। আমরা তার পরিবার এবং তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি, প্রথমে তিনি যেটি বলেছিলেন যে অভিযোগ করব, কার কাছে অভিযোগ করব, অভিযোগ করলে কি হবে, এমন ধারণাই কিন্তু ছিল। তবে আমি কিছুক্ষণ আগে আমরা চৌদ্দগ্রাম থানার যে ওসি রয়েছেন আক্তারুজ্জামান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেই বিষয়টি জানিয়েছেন যে রাতও আব্দুল হাই কানুর সঙ্গে কথা হয়েছে, তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা নিজেরা আসবেন এবং নিজেরা অভিযোগ দায়ের করবেন। তবে পুলিশ বলছে আসলে তারা অভিযোগ দায়ের করার আগ থেকেই, অর্থাৎ যখন 22 ডিসেম্বর এই ভিডিওটি ভাইরাল হয়, তখন থেকেই কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছেন। যারা ভিডিও ফুটেজে রয়েছে তাদেরকে কিন্তু তারা চিহ্নিত করছেন এবং তাদের কাজ তারা চলমান রাখিয়েছেন এবং অভিযান অব্যাহত রেখেছেন। যারা দায়ী তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা যায়। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আমরা গতকাল কুমিল্লা 14গ্রাম উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বিষয়টিকে আসলে প্রথমেই নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে তারা এই সময়ে এসে অন্তত এই ধরনের একটি আচরণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন তাদের নিজেদের পক্ষ থেকে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও কিন্তু একটি মামলা দায়ের করা হবে এবং তারা এর প্রতিবাদে তাদের যা যা করণীয় আছে তারা কিন্তু সব কিছু করার ঘোষণাই তারা দিয়েছেন, যদি এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার না হয়। তো সব মিলিয়ে আসলে ঘটনাটিকে নিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে কুমিল্লার যে রাজনৈতিক অঙ্গন কিংবা সাধারণ মানুষ, সবখানে কিন্তু একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। গতকাল সন্ধ্যায় কিন্তু স্থানীয় 14গ্রাম বিএনপি তারা প্রতিবাদ মিছিল করেছেন। এরপর থেকেই কিন্তু আসলে বিভিন্ন মহল থেকে কিন্তু প্রতিবাদ আসছে, নিন্দা আসছে। তো সব মিলিয়ে যদি আমরা এই ঘটনার পরিবেশটি বলি, এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মাঝে চরম একটি ক্ষোভ বিরাজ করছে। যদিও প্রথমে জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের সক্রিয় কর্মী নয়, তারা জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন রাতের বেলা তারা একটি যৌথ বিবৃতি দিলেন যে দুজন কর্মীকে তারা ইতিমধ্যে বহিষ্কার করেছেন, যদিও তারা ওইভাবে তাদের পদপদবি নেই। কিন্তু এই আসলে বিশেষ করে সাধারণ মহল যেটি বলছেন যে আসলে সে কোন দলের, তার দলীয় পরিচয় কি, সেটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে এখানে একজন বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে এবং যেভাবে লাঞ্ছিত করা হয়েছে সেটি অত্যন্ত ন্যক্কারজনক। কারণ এটি একটি তারা হত্যার ঘটনার চাইতেও ভয়ঙ্কর ঘটনা হিসেবে দেখছেন। তারা বলছেন যে একটি মানুষকে যদি হত্যা করা হয় তা হয়তো এতটুকু যন্ত্রণা সইতে হইতো না পরিবার কিংবা মানুষকে, যেহেতু তাকে যেভাবে লাঞ্ছিত করেছে সে কিন্তু আমৃত্যু এর যন্ত্রণা বয়ে বেরোতে হবে, কিংবা তার যে পরিবার রয়েছেন তাদের মাঝেও কিন্তু একটি ক্ষোভ সবসময় কাজ করবে। সেই ক্ষোভকে কাটিয়ে ওঠার জন্য বিশেষ করে সচেতন মহল থেকে যে দাবিটি উঠেছে ইতিমধ্যে, যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ আবুল হোসেন পরিবার যারা রয়েছেন লুদিয়া গ্রামের, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে যাতে শাস্তির আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এই দাবিটি কিন্তু এখন প্রতিটা নাগরিকের পক্ষ থেকে হয়েছে। এবং জামাতের যারা রয়েছেন নেতাকর্মী তারাও কিন্তু বলছেন, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং বলেছেন যারা দ্রুত, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা হয়। তো সব মিলিয়ে এই ঘটনার পর থেকে কুমিল্লায় কিন্তু একটি বেশ নিন্দার ঝড় বইছে। সবাই চাচ্ছেন যে দায়ীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং বীর মুক্তিযোদ্ধা যিনি লাঞ্ছিত হয়েছেন তাকে যাতে তার যে বাকিটুকু জীবন রয়েছে সম্মানের সহিত যাতে সে এলাকায় বসবাস করতে পারে, প্রশাসনের পক্ষ থেকে যাতে সেই উদ্যোগটুকু নেওয়া হয়, এটি কিন্তু আসলে এখন সাধারণ মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।